বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যারিস্টটলের ট্র্যাজেডি ভাবনা। তো অ্যারিস্টটলের ট্র্যাজেডি ভাবনা সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে সেই গ্রিসের নাটকের স্বর্ণযুগের কথা। এই গ্রিসের নাটকের সুবর্ণ সময় শুরু হয়েছিল এসকাইলাসের সময় থেকে, আর এটি শেষ হয় সফোক্লিস এবং ইউরিপিডিসের মৃত্যুর মধ্য দিয়ে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 406 অব্দে। এর প্রায় 70 বছর পরে খ্রিস্টপূর্ব 335 অব্দে অ্যারিস্টটল লিখেছিলেন বিশ্বের সর্বপ্রথম সাহিত্য তত্ত্ব সম্পর্কিত কোনো বই। এই বইটির নাম পোয়েটিক্স। এই বইয়ের 5ম থেকে 26তম অধ্যায় পর্যন্ত ট্র্যাজেডির গঠন ও বৈশিষ্ট্য নিয়ে তিনি কথা বলেছেন। বোঝাই যাচ্ছে এই বইটিতে সে সময় যেসব মহান নাট্যকার ছিলেন তাদের নাটকগুলো বিশ্লেষণ করে কিছু বৈশিষ্ট্যকে অ্যারিস্টটল সূত্র আকারে লিপিবদ্ধ করেন, যাতে পরবর্তীকালে যারা লিখবেন তারা যেন একটা সঠিক দিশা পায়। অর্থাৎ এই বইটিতে আছে তার অব্যবহিত পূর্বের কবি ও নাট্যকারদের লেখার নিয়মকানুন সম্বলিত সূত্র। এগুলোই হচ্ছে অ্যারিস্টটলের ট্র্যাজেডি ভাবনা। এখন আমরা অ্যারিস্টটলের ট্র্যাজেডির সংজ্ঞা নিয়ে কথা বলবো। একই সাথে তিনি 6টি প্রধান উপাদানের উল্লেখ করেছেন, সে বিষয় নিয়েও কথা বলব। এখন আমরা দেখে নিই ট্র্যাজেডি কাকে বলে। তার আগে বলে নিই এই সংজ্ঞাটি একটু কঠিন লাগতে পারে, কিন্তু যদি আমরা এই সংজ্ঞাটিকে কয়েকটি অংশে বা সেগমেন্টে ভাগ করে নিই তাহলে সংজ্ঞাটি বোঝা খুব সহজ হবে। অ্যারিস্টটলের ভাষায় ট্র্যাজেডি দেন ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, complete, and of certain magnitude, in language embellished with each kind of artistic ornament, in the form of action, not of narrative, through pity and fear, effecting the proper purgation or catharsis of these emotions. তাহলে এবার বিষয়টা একটু সহজে বোঝার চেষ্টা করি। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ ট্র্যাজেডি কোনো একটি ঘটনার প্রতিরূপ বা নকল। সেই প্রতিরূপটি কেমন হবে? দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট, অ্যান্ড অফ সার্টেন ম্যাগনিটিউড। এই যে 3টি শব্দ, এগুলো বোঝাতে গিয়ে আমাদের ব্যাখ্যাকাররা নানা রকম ব্যাখ্যা দিয়েছেন। অত সব জটিলতায় না গিয়ে আমি সহজভাবে ব্যাখ্যা করতে চাই এবং এর জন্য একটা উদাহরণ দেব। তো প্রথমে দেখি আমরা যে সিরিয়াস অর্থাৎ গুরুগম্ভীর, দ্বিতীয়টি হচ্ছে কমপ্লিট বা সম্পূর্ণ, আর 3 নাম্বারটা হচ্ছে সার্টেন ম্যাগনিটিউড অর্থাৎ মহত্বপূর্ণ কিছু। তো আমি এসকাইলাসের যে ত্রয়ী নাটক আছে দ্য ওরেস্টিয়া, এই নাটকের 3টি অংশ নিয়েই আমি এই শব্দ 3টির ব্যাখ্যা দিতে চাই। তো এই দ্য ওরেস্টিয়া নামক এই যে ট্রিলজি বা ত্রয়ী নাটক, এর 3টি অংশ আগের ভিডিওতে বলেছি: আগামেমনন, দ্য লাইবেশন বিয়ারার্স এবং দ্য ইউমেনাইটস। এগুলো হোমারের ইলিয়াড মহাকাব্যের গল্প থেকে নেয়া। প্রথম নাটকটিতে আমরা দেখি যে মাইসিনের রাজা আগামেমননকে হত্যার গল্প নিয়ে এই নাটকটি গড়ে উঠেছিল। তাকে হত্যা করেছিলেন তার স্ত্রী ক্লাইতেমনেস্ত্রা এবং ক্লাইতেমনেস্ত্রার প্রেমিক এজিস্থাস। অর্থাৎ নাটকটির বিষয় হচ্ছে একজন স্ত্রী কর্তৃক স্বামী হত্যার গল্প। আগামেমননের হত্যার এই প্রতিশোধ নেন তার পুত্র ওরেস্টিস। ওরেস্টিসের বোন ইলেক্ট্রা তাকে এই প্রতিশোধ নিতে প্ররোচিত করেন। অর্থাৎ পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সন্তান কর্তৃক মাতৃহত্যার গল্প নিয়ে লেখা হয়েছে এই নাটকের 2য় অংশ দ্য লাইবেশন বিয়ারার্স। আর 3 নম্বর নাটকটি দ্য ইউমেনাইটস লেখা হয়েছে ওই সন্তানের অর্থাৎ ওরেস্টিসের বিচারের গল্প নিয়ে। এখানে দেখা যাচ্ছে
যে এই 3টি নাটকের প্লটই একটি গল্পের অংশ, অর্থাৎ এই নাটকের বিষয়গুলি স্বামী হত্যা, মাতৃহত্যা ও বিচার, যা অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, একই গল্পের অংশ হওয়া সত্ত্বেও এর প্রত্যেকটি নাটকই আলাদা আলাদাভাবে সম্পূর্ণ। 3 নম্বরে আমরা দেখছি যে এই নাটকগুলো পৌরাণিক রাজাদের চরিত্রের গল্প, এবং যে গল্পগুলো বলা হচ্ছে এখানে সেগুলোর ভিতরে কিছু দার্শনিক প্রশ্নের মীমাংসা নিহিত আছে। অর্থাৎ এই গল্পগুলোতে আছে সার্টেন ম্যাগনিটিউড, অর্থাৎ মহত্বপূর্ণ ঘটনা সম্বলিত এই নাটক। অ্যারিস্টটলের সংজ্ঞার দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে ভাষা সম্পর্কিত। এখানে বলা হচ্ছে ইন এ ল্যাঙ্গুয়েজ এমবেলিশড, অর্থাৎ সাজানো, উইথ ইস কাইন্ড অফ আর্টিস্টিক অর্নামেন্টস, অর্থাৎ সকল ধরনের শৈল্পিক অলঙ্কার দ্বারা সজ্জিত। এই শৈল্পিক অলঙ্কারগুলো কি? সাধারণত শব্দালঙ্কার বা অর্থলঙ্কার, এগুলোই হচ্ছে আর্টিস্টিক অর্নামেন্টস। অ্যারিস্টটলের ট্র্যাজেডির সংজ্ঞার তৃতীয় অংশ ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট অফ ন্যারেটিভ, অর্থাৎ কোনো ঘটনার বর্ণনা নয় এটি, বরং এটি ক্রিয়ামূলক, যেন আমরা দেখতে পারি সেই আকারে তৈরি। আর চতুর্থ অংশ থ্রো পিটি অ্যান্ড ফিয়ার ইফেক্টিং দ্য প্রপার পারগেশন অব দিস ইমোশনস। পারগেশন শব্দটির অর্থ হচ্ছে কোনো মানুষের হৃদয় থেকে খারাপ কোনো চিন্তা বা অনুভূতি দূর করে হৃদয়কে পবিত্র করা। গ্রিক শব্দে এই পারগেশনকে ক্যাথারসিস বলে উল্লেখ করা হয়েছে, বাংলা এটাকে ভাব মোক্ষণ বলে। অর্থাৎ ট্র্যাজেডি মানুষের মনে ভয় ও করুণার উদ্রেক করে হৃদয়কে পবিত্র করে, তার হৃদয় থেকে অসুন্দর অনুভূতি কিংবা অসুন্দর চিন্তা দূর করে। তাহলে আরও একবার অ্যারিস্টটলের প্রদত্ত সংজ্ঞাটি পুনরায় মনে করি। ট্র্যাজেডি দেন ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট and of certain magnitude, in language embellished with its kind of artistic ornaments, in the form of action, not of narrative, through pity and fear, effecting the proper purgation of these emotions. অ্যারিস্টটল এই নাটককে 6টি উপাদানে ভাগ করেছেন। একে অনেকে ট্র্যাজেডির ষড় অঙ্গ বলে। আমরা এখন দেখে নেব এই 6টি উপাদান কি কি। এগুলো হচ্ছে প্লট বা কাহিনী, ক্যারেক্টার বা চরিত্র, ডিকশন বা চয়ন, অনেকে এটাকে রচনাশৈলী বলে। 4 নম্বর হচ্ছে থট বা অভিপ্রায়, 5 নম্বর মেলোডি বা সঙ্গীত, এবং 6 নম্বরে স্পেকটাকল বা দৃশ্য। ট্র্যাজেডির এই 6টি অংশের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লট, যাকে বাংলায় কাহিনী বা বৃত্ত বলেও অভিহিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্লট কি? প্লট হচ্ছে একটি ঘটনার অনুক্রম। একটি গল্পকে আমরা যেভাবে সাজাই সেই বিন্যাসটাই অনুক্রম, যেটাকে ইংরেজিতে সিকুয়েন্স বলে, অর্থাৎ ঘটনার অনুক্রমকে প্লট বলা হয়। একটি ভালো প্লটের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। এগুলো হচ্ছে প্রথমে আয়তন। অ্যারিস্টটলের মতে একটি প্লটের আয়তন খুব ছোট হওয়া উচিত নয়, আবার খুব বড় হওয়া উচিত নয়। প্লটের দৈর্ঘ্য অবশ্যই থাকবে, কিন্তু তা যেন মানুষের স্মৃতির আয়ত্তাধীন হয়, অর্থাৎ সহজে মনে রাখা যায়। তারপরে আছে সম্পূর্ণতা বা কমপ্লিটনেস। প্লটের থাকবে একটি সম্পূর্ণতা, অর্থাৎ এটি যেন আদ্য, মধ্য ও অন্ত বিশিষ্ট হয়, যেটি আমি ট্র্যাজেডির সংজ্ঞা অংশে উদাহরণ দিয়ে বলেছি। প্লটের তৃতীয় বৈশিষ্ট্য ঐক্য। আমরা সাধারণত ট্র্যাজেডিতে স্থানের ঐক্য, কালের ঐক্য এবং ঘটনার ঐক্যের কথা শুনেছি। অ্যারিস্টটল তার পোয়েটিক্সে স্থানের ঐক্য নিয়ে কোনো কথা বলেননি, তিনি কথা বলেছেন ঘটনার ঐক্য নিয়ে। তার মতে একটি ট্র্যাজেডিতে অনেকগুলো দৃশ্য থাকবে, তবে সেগুলো যেন পরস্পর সম্পৃক্ত হয় এবং একটি পরিণতির দিকে ধাবিত হয়। ঘটনাগুলো এমনভাবে সাজাতে হবে যেন একটা দৃশ্যও যদি বাদ পড়ে তবে নাটকটি খাপছাড়া হয়ে যায়। আর সময়ের ঐক্য বিষয়ে তিনি বলছেন একটি ট্র্যাজেডির কালসীমা সূর্যের এক আবর্তন বা ওই পরিমাণ সময়ের মধ্যে আবদ্ধ। এই সূর্যের আবর্তন বলতে একটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নাকি একটি সূর্যোদয় থেকে আরেকটি সূর্যোদয়, এ বিষয়ে তিনি বিস্তারিত বলেন। এরপর আসি প্লটের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের কথা। এইখানে অনেকগুলো টার্মিনোলজি থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ,
তো আমরা সেই টার্মিনোলজির কথায় পরে আসব, আগে দেখে নিই যে অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো কি কি। ট্র্যাজেডিতে সাধারণত একজন মহৎ ব্যক্তির ভাগ্যের বিপর্যয় দেখানো হয়। এই বিপর্যয় আকস্মিকভাবে ঘটে, মানুষকে হঠাৎ করে সজাগ করে তোলার জন্য এরকমভাবেই সিকোয়েন্সিং করা হয় বা প্লটটাকে সাজানো হয়। যাই হোক, এই ভাগ্য বিপর্যয়কে গ্রিক ভাষায় পেরিপেতিয়া, ইংরেজিতে রিভার্সাল এবং বাংলায় বিপর্যয় কিংবা বিপ্রতিপতা বলে। এই যে কেন্দ্রীয় চরিত্রের ভাগ্য বিপর্যয়, এই ভাগ্য বিপর্যয়ের মূলে থাকে ওই ব্যক্তির চারিত্রিক ত্রুটি। এই চারিত্রিক ত্রুটিকে গ্রিক ভাষায় হ্যামার্তিয়া, ইংরেজিতে ফ্রেইলটি কিংবা ট্র্যাজিক ফ্ল বলে। খেয়াল করতে হবে, এখানে ফ্ল বানান FLAW, যার অর্থ ত্রুটি। বাংলায় এই হ্যামার্তিয়াকে আমরা চারিত্রিক ত্রুটি বলছি। এ বিষয় নিয়ে আমি ট্র্যাজেডির দ্বিতীয় উপাদান ক্যারেক্টার বা চরিত্র অংশে বিস্তারিত আলোচনা করব। যাই হোক, একসময় ওই নায়কের কাছে উদ্ঘাটিত হয় তার ভাগ্য বিপর্যয়ের কারণগুলো কি কি, অর্থাৎ তার কি কি ভুল ছিল। এই যে উদ্ঘাটনকে গ্রিক ভাষায় বলা হয় অ্যানাগনোরিসিস, আর ইংরেজিতে বলা হচ্ছে রেকগনিশন। এরপরে আমরা দেখি যে ট্র্যাজেডিতে দেখানো হয় যে কেন্দ্রীয় চরিত্রের সিন অফ সাফারিং বা করুণ পরিণতির দৃশ্য। এই সাফারিংটা কেমন হয়? সাধারণত আত্মহত্যা, দেশান্তর কিংবা গভীর কোনো মানসিক চাপ, এসব দেখানো হয় এখানে। গ্রিক ভাষায় এই সিন অফ সাফারিংকে প্যাথোস বলে। এই করুণ পরিণতির দৃশ্য মানুষ যখন দেখে তখন মানুষের মধ্যে ভয় বা করুণার উদ্রেক হয় এবং হৃদয়ের পরিশুদ্ধি ঘটে। এটাকে গ্রিক ভাষায় ক্যাথারসিস বলে। ইংরেজিতে এই শব্দের অনুবাদ করা হয়েছে পারগেশন কিংবা পিওরিফিকেশন, আর বাংলায় এটাকে বলছি ভাবমোক্ষণ। অনেকে মনে করেন যে এই ক্যাথারসিস শুধুমাত্র হৃদয়ের পরিশুদ্ধির ব্যাপার না, এটা ইন্টেলিজেন্স বা বৌদ্ধিক বিষয়, অর্থাৎ মানুষের চিন্তার ভিতরেও একটা শুদ্ধতা এনে দেয় এটি। আরেকটি বিষয় মনে রাখতে হবে, ট্র্যাজেডির উদ্দেশ্য কিন্তু এই ক্যাথারসিস বা মোক্ষণ। এবার বিষয়টি সংক্ষিপ্ত করি। একটি ভালো প্লটে মানুষের ভাগ্য বিপর্যয় দেখানো হয় এবং পরবর্তীতে এই বিপর্যয়ের কারণ উদ্ঘাটন করা হয়। এতে থাকে সিন অফ সাফারিং, যা দেখে মানুষের আত্মিক পরিশুদ্ধি বা ক্যাথারসিস ঘটে। এখন অ্যারিস্টটল আরো কয়েকটি কথা বলেছেন যে প্লটে কেমন বিষয় দেখানো উচিত নয়, কেমন পরিণতি দেখানো উচিত নয়। তিনি বলছেন যে ভালো মানুষের খারাপ পরিণতি প্লটে দেখানো উচিত নয়, কিংবা খারাপ মানুষের ভালো পরিণতি, কারণ এতে দর্শকরা বিরক্ত হয়। অ্যারিস্টটলের মতে কাহিনী বা প্লট দুই ধরনের, একটি হচ্ছে সরল এবং অন্যটি জটিল। সরল প্লটে একজন ব্যক্তির ভাগ্যের পরিবর্তন দেখানো হয়, যেটা ধীরে ধীরে ঘটে এবং এটি একটি ট্র্যাজিক পরিণতির দিকে ধাবিত হয়। পক্ষান্তরে জটিল প্লটে দেখানো হয় ভাগ্যের আকস্মিক বিপর্যয়, অর্থাৎ রিভার্সাল, এবং এর কারণ উদ্ঘাটন বা রিকগনিশন। অ্যারিস্টটল জটিল প্লট পছন্দ করতেন, কারণ এটা একই সাথে মানুষকে চমকে দেয় এবং তার মনোযোগ ধরে রাখে। এই প্লটই হচ্ছে কোনো নাটকের সোল বা আত্মা। ট্র্যাজেডির দ্বিতীয় উপাদানটি হচ্ছে চরিত্র বা ক্যারেক্টার। নাটক ছাড়াও ট্র্যাজেডির ভিন্ন ভিন্ন ন্যারেটিভ ফর্ম থাকতে পারে। ন্যারেটিভ ফর্ম মানে আমরা কিভাবে বর্ণনা করছি সেটি, যেমন এটি কবিতা হতে পারে বা গল্প হতে পারে। কিন্তু ট্র্যাজেডির ন্যারেটিভ ফর্মটি যখন নাটক হয় তখন সেই নাটকটি ফুটিয়ে তোলার জন্য চরিত্রের প্রয়োজন হয়, যারা অভিনয় করে দেখান। তো চরিত্র নির্মাণের ক্ষেত্রে একজন নাট্যকার কোন কোন দিকে মনোযোগ দেবেন সেটি হচ্ছে আলোচনার বিষয়। অ্যারিস্টটল বলছেন যে যে চরিত্র নির্মাণ করা হচ্ছে তা যেন জীবন্ত হয় বা মানুষের বাস্তব চরিত্রের সাথে মিল থাকে। 2, ট্র্যাজেডির নায়ক খুব ভালো বা খুব মন্দ হবে না, সে হবে সাধারণ মানুষের মতো দোষগুণ সম্পন্ন, তবে তার ভিতরে যেন ভালোর প্রবণতা থাকে। 3 নাম্বার, নায়কের চারিত্রিক ত্রুটি, যেটাকে হ্যামার্টিয়া কিংবা ফ্রেইলটি বা ট্র্যাজিক ফ্ল বলা হচ্ছে, সেটা থাকবে, কিন্তু সেটা যেন নৈতিক ত্রুটি না হয়। সাধারণত অজ্ঞতা, অতিরিক্ত অনুসন্ধিৎসা, উচ্চাকাঙ্ক্ষা, অভিমান
সন্দেহ, সিদ্ধান্ত গ্রহণের ত্রুটি, এমন সব চারিত্রিক বৈশিষ্ট্যই যেন ট্র্যাজেডির কারণ হয়। যেমন ইদিপাসের ত্রুটি ছিল অজ্ঞতা, যা নিয়তি নির্ধারিত। একই সাথে সত্যকে অনুসন্ধান করার যে অদম্য ইচ্ছা তার ছিল, সেটি তার ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ায়। এরপরে নায়ক চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য বলছেন যে এর নায়ককে অবশ্যই হতে হবে বীর, ওজস্বী ও ক্ষমতাবান। এরপর আসি ট্র্যাজেডির তৃতীয় উপাদান। এই তৃতীয় উপাদানটি হচ্ছে থট বা অভিপ্রায়। এটাকে আমরা থিম বলতে পারি। আসলে একজন নাট্যকার তার নাটকের মধ্য দিয়ে কি বলতে চান সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ইদিপাস নাটকে আমরা দেখি নিয়তির কাছে মানুষের পরাজয়। এন্তিগনি নাটকে আমরা দেখি যে ধর্মীয় প্রথা ও রক্তের সম্পর্কের সঙ্গে রাষ্ট্রীয় আইনের বিরোধ। কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে আমরা দেখি প্রথা ও মানবতাবোধের দ্বন্দ্ব। শুধু কেন্দ্রীয় থিমের ভিতরেই এই যে থট বা অভিপ্রায় সীমাবদ্ধ নয়, একটি চরিত্রের ক্রিয়াকলাপের পিছনে তার কি কি মনস্তত্ত্ব কাজ করে সে বিষয়টিও এই থট বা অভিপ্রায়ের অন্তর্ভুক্ত। অ্যারিস্টটলের ট্র্যাজেডির চতুর্থ উপাদান হচ্ছে ডিকশন, বাংলায় যার অর্থ দাঁড়ায় চয়ন। সেটা শব্দ চয়ন হতে পারে কিংবা ভাষা চয়ন হতে পারে। বাংলা ভাষায় যারা সাহিত্য তত্ত্ব সম্পর্কে বই লিখেছেন তারা এই শব্দটির অনুবাদ করেছেন রচনারীতি, রচনাশৈলী কিংবা ভাষারীতি এইভাবে। এই ডিকশনের অন্তর্ভুক্ত হলো ছন্দের ব্যবহার, ভাষার কারুকার্য, উপমা কিংবা রূপকের ব্যবহার ইত্যাদি। যদিও অ্যারিস্টটল ভাষারীতিকে চতুর্থ পর্যায়ে রেখেছেন, তবু বলা যেতে পারে যে ভাষারীতি একটি আবশ্যিক উপাদান, যেটা সংলাপকে হৃদয়স্পর্শী করে, মানুষের চিন্তার খোরাক যোগায়। একটু ভালো বাংলায় বললে মানুষের বৌদ্ধিক স্তরকে জাগ্রত করে। 5 নম্বর উপাদান সঙ্গীত। গ্রিক ট্র্যাজেডিতে কোরাস ছিল একটা অপরিহার্য অংশ। নাটকের ভূমিকা কিংবা পট পরিবর্তনের সময় এই কোরাস গান ব্যবহার করা হতো। এর দুটো অংশ, গানের কথা আর বাদ্যধ্বনি সম্বলিত সুর। নাটকের ভূমিকায় কিংবা পট পরিবর্তনে এই কোরাসের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। অ্যারিস্টটল এই কোরাসকে চরিত্র হিসেবে বিবেচনা করেছেন, সেজন্য সঙ্গীতকে ট্র্যাজেডির অপরিহার্য অংশ বলে মনে করেননি। তবে সঙ্গীতকে ট্র্যাজেডির একটি প্রীতিকর উপাদান হিসেবে তিনি বিবেচনা করেছেন, অর্থাৎ এটি একটি এম্বেলিশমেন্ট বা সজ্জা। ট্র্যাজেডির 6 নম্বর উপাদান দৃশ্য। অ্যারিস্টটল ট্র্যাজেডিতে দৃশ্যকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তিনি বলছেন দৃশ্য যদিও খুব আকর্ষণীয়, অন্যান্য উপাদানের তুলনায় সবচেয়ে কম শিল্প গুণান্বিত, আর কাব্যশিল্পের সঙ্গে এর যোগ যৎসামান্য। অভিনয় ও প্রযোজনা বাদ দিয়েও ট্র্যাজিক অনুভূতির সৃষ্টি খুবই সম্ভব। তাছাড়া দৃশ্যসজ্জা ব্যাপারটি কবির নয়, অলঙ্করণকারীর। তারপরও আমরা যখন গ্রিক নাটক দেখি কিংবা পড়ি, দৃশ্যকে কিন্তু আমরা গুরুত্বহীন বলতে পারি না। সুন্দর দৃশ্যসজ্জা দর্শক শ্রোতাকে একটি বিশেষ আবেগের মধ্য দিয়ে নিয়ে যায়। শেষ কথা বলি, এখান থেকে প্রায় 2300 বছর আগে অ্যারিস্টটল লিখেছিলেন পোয়েটিক্স। এই গ্রন্থে তিনি যে ট্র্যাজেডির থিওরি বা তত্ত্বগুলো দিয়েছেন, তার সেই ট্র্যাজেডি ভাবনা বর্তমান সময়ের লেখকদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।